আমার শ্বশুরবাড়িতে এক অদ্ভুত প্রথা প্রচলিত ছিল, যেখানে নবপরিণীতা বধূকে তার স্বামীর সান্নিধ্যে যাওয়ার আগে তার দেওরের সঙ্গে রাত কাটাতে হতো। আমার বাবা মা অনেক আশা নিয়ে অনিলের সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন। তাদের ধারণা ছিল সেই পরিবারে গেলে আমি রাজরানীর মতো সুখে থাকব, কারণ আমার শাশুড়ির 2 পুত্র ছিল এবং তারা এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের অংশ ছিল। তাদের প্রচুর জমি সম্পত্তি ও প্রতিপত্তি ছিল। কিন্তু আমার স্বামী অনিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, তাই সে বাইরে থেকে উচ্চশিক্ষা লাভ করে একটি বেসরকারি সংস্থায় চাকরিতে যোগ দিয়েছিল। আমার স্বামীর জমিজমা দেখাশোনা বা চাষাবাদের কাজে কোনো আকর্ষণই ছিল না। তাদের বিশাল সম্পত্তি ও চাষির ভার আমার দেওর অনন্তই একা সামলাত। বিয়ের প্রথম রাতেই আমার স্বামীর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়। বিবাহের পর যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম, তখন মুখে লম্বা ঘুমটা টেনে অনিলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এরপর সে যখন ঘরে প্রবেশ করে আমাকে একটি অপূর্ব সোনার হার উপহার দিল, আমার আনন্দ তখন আর বাঁধ মানছিল না। আমি যেহেতু আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী কন্যা ছিলাম, তাই সে আমাকে দেখেই পছন্দ করে বিয়ে করেছিল এবং আমাকে স্ত্রী হিসেবেই পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছিল। কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে বিয়ের রাতেই আমার সিঁথির সিঁদুর মুছে যাবে। অনিল যখন ফুলশয্যার রাতে আমার কাছে এগিয়ে এলো, আমার হাত দুটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণায় ছটফট করতে করতে সে বিছানা থেকে মেঝেতে পড়ে যায়। সেই মুহূর্তে আমার স্বামীকে ওই ভয়াবহ অবস্থায় দেখে আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে তাকে জড়িয়ে ধরে জানতে চাইছিলাম কেন সে এমন করছে, তার কি হয়েছে। আমি তখনও কল্পনাও করতে পারছিলাম না যে আমার স্বামী আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। ফুলশয্যার রাতে স্বামীকে ওই অবস্থায় দেখে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে উপায় না দেখে আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে শুরু করি, কিন্তু সে এক পলকেই আমাকে একা করে দিয়ে চলে গেল। আমার শাশুড়ি ও দেওর যখন ছুটে ঘরের ভেতরে এলেন, তখন আমার স্বামীর দেহে আর প্রাণ ছিল না। আমার চোখের সামনেই পুরো ঘটনাটা ঘটল, তবু আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। স্বামীর ওই অবস্থা দেখে আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার আমার স্বামীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করলেন। স্বামী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। সারাদিন তার ছবি বুকে নিয়ে চোখের জল ফেলতাম আর নিজেকেই অপরাধী মনে করতাম। আমার মনে হতো আমি তার জীবনে এসেছিলাম বলেই হয়তো সে আমাকে ছেড়ে চলে গেছে। স্বামীর মৃত্যুর পর আমার কোনো কিছুই ভালো লাগতো না। সারাদিন ঘরের এক কোণে নিস্তব্ধ হয়ে বসে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করতো না। এরপর স্বামীর মৃত্যুর 11 দিন পর একদিন আমার শাশুড়ি ও দেওর অপ্রত্যাশিতভাবে আমার ঘরে এসে বললেন, বৌমা, তুমি আর কতদিন আমার ছেলের স্মৃতি নিয়ে এভাবে সাদা শাড়িতে থাকবে? এবার তোমার নতুন করে ভাবার সময় এসেছে। আমি অবাক হয়ে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বললাম, মা, আপনি ঠিক কি বলতে চাইছেন? আমার শাশুড়ি তখন বললেন, তোমাকে আবার বিয়ে করতে হবে। তুমি এখনও কুমারী রয়ে গেছো। তোমার কুমারিত্ব ঘোচাতে হবে এবং এটা আমাদের বংশের এক অলঙ্ঘনীয় প্রথা। এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে। এই নিয়ম অনুসারে আমাদের বাড়ির কোনো বউ বা মেয়ে কখনো বিধবা হয়ে থাকতে পারে না। যদি আমাদের বাড়ির কোনো বউ বিধবা হয়ে যায় এবং সেই বাড়িতে দেওর বা ভাসুর উপস্থিত থাকে, তাহলে সেই বিধবা বধূর বিবাহ দেওর বা ভাসুরের সঙ্গেই দেওয়া হয়। তাই তোমার তো দেওর আছে, মানে আমার ছোট ছেলে অনন্তের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। আমি তখন বিস্ময়ে হতবাক হয়ে শাশুড়িকে বললাম, আপনি এসব কি ধরনের কথা বলছেন? আপনার ছেলে আর আমার স্বামীর মারা যাওয়ার মাত্র 11টা দিন পার হয়েছে, আর এরই মধ্যে আপনি আমার বিয়ের কথা তুলছেন? আমি এইসব অদ্ভুত প্রথা মানি না, আর আমি আপনার ছোট ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি অনিলকেই ভালোবাসতাম, তাই আমি তার বিধবা হয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি অনন্তকে বিয়ে করতে সম্মত নই। আমার শাশুড়ি তখন প্রচণ্ড রেগে গিয়ে বললেন, তোকে ভদ্রভাবে বোঝাচ্ছি বলে তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমার কথা কান খুলে শুনে রাখো, এটা আমাদের বংশের প্রথা, আর এই প্রথা তোমাকে মানতেই হবে। তোমার তো উচিত আমার পা ধোয়া সেই জল পান করা, কারণ আমি তোমাকে উদ্ধার করছি আমার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে। অন্য কোনো পরিবার হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। আমি তো তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে চাইছি আমার অনন্তের সঙ্গে বিয়ে দিয়ে। নইলে তোর মতো এক অপয়াকে আমি কবেই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। তুই তো ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই আমার ছেলেকে খেয়ে নিলি।
তা সত্ত্বেও আমি এই প্রথার খাতিরে আমার ছোট ছেলেকেও তোর সঙ্গে বিয়ে দিয়ে তার জীবনটা উৎসর্গ করতে চাইছি। কে জানে, তুই হয়তো আমার এই ছেলেটাকেও খেয়ে নিবি। তা সত্ত্বেও আমি তোর বিয়ে দিতে চাইছি, আর এটা আমার আদেশ। আগামী 2 দিনের মধ্যেই আমার অনন্তের সঙ্গে তোর বিয়ে হবে। শাশুড়ি মা আমার কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। একদিকে আমি অনিলের মৃত্যু শোকে প্রায় জীবনমৃত হয়ে গিয়েছিলাম, আর অন্যদিকে আমার শাশুড়ির এই আদেশ শুনে আমি যেন একটা জ্যান্ত লাশে পরিণত হলাম। পরের দিন সকালে যখন আমার বাবা মাকে ডেকে পাঠানো হলো, তখন তারাও এই বিয়েতে সম্মতি দিলেন। এমনকি আমার বাবা মায়ের বলার পরেও যখন আমি এই বিয়েতে রাজি হচ্ছিলাম না, তখন আমার মা আমাকে আড়ালে ডেকে বললেন, দেখ, সমস্ত জমি জায়গা তো এবার তোর দেওরের নামেই হবে, আর সম্পত্তির দেখাশোনা তো তোর দেওর আগে থেকেই করে। তাকে দেখে তো একজন দায়িত্ববান পুরুষ বলেই মনে হয়, এবং সে দেখতেও তো বেশ ভালো। তাহলে তার সঙ্গে বিয়ে করতে তোর আপত্তিটা কোথায়? এতে তোর কি এমন ক্ষতি হবে? বরং ভালোই তো হবে। আর তাছাড়া অনিল আর অনন্তের মধ্যে তফাৎটাই বা কতটুকু? যেমন অনিল তেমনি তার ভাই অনন্ত। এমনিতেও আমরা যদি তোকে আমাদের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তাহলে তো সমাজের লোকেরা এটাই বলবে যে এই মেয়েটা একটা অপয়া, বিয়ের প্রথম রাতেই নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। আর এই অপবাদের কারণে তোকে আর অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাই এটা একটা বিরাট সুযোগ। তোর শাশুড়িমা নিজে থেকেই চাইছেন তার ছোট ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে। সুতরাং এই বিয়েটা তোকে করতেই হবে। আমরা এত ভালো একটা সুযোগ হাতছাড়া করতে পারি না। তোকে আমার দিব্যি রইল, তুই এই বিয়েতে কোনো রকম বাধা দিবি না, এবং অনন্তের সঙ্গে বিয়ে করে তুই এখানেই সুখে সংসার করবি। আমার নিজের বাবা মাই আমার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করল না। তাহলে আমার শাশুড়ি আর দেওর কি করে বুঝবে? আমার বাবা মা ভেবেছিল আমি যদি আবার তাদের সঙ্গে বাড়ি ফিরে যাই, তাহলে হয়তো সারা জীবনের জন্য তাদের মাথার বোঝা হয়ে থাকব। আর এই কারণেই তারা আমার সমস্ত দায়িত্ব শাশুড়ির হাতে তুলে দিয়ে আমাকে একা ফেলে রেখে বাড়ি ফিরে গিয়েছিল। এরপর দেওরের সঙ্গে বিয়ের আগের রাতে আমার সঙ্গে যা ঘটেছিল তা শুনলে আপনাদেরও চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। সেদিন রাতে যখন আমি শাশুড়িকে সাফ জানিয়ে দিয়েছিলাম যে আমি কোনোভাবেই দেওরকে বিয়ে করব না, তখন আমার দেওর শাশুড়িকে বলেছিল, মা, একে কিভাবে শায়েস্তা করতে হয় সেই দায়িত্বটা তুমি আমার ওপর ছেড়ে দাও। তারপর শাশুড়ি দেওরকে বললেন, ঠিক আছে, এই ব্যাপারটা তুই সামলে নে। এরপর দেওর শাশুড়ির সামনেই আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেল। সেখানে আমার কাপড় চোপড় ছিঁড়ে পেলে আমার উপর পাশবিক নির্যাতন চালিয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছিল। এমনকি আমার গালে এমন সজোরে থাপ্পড় মেরেছিল যে আমার পুরো মুখমণ্ডল রক্তে লাল হয়ে গিয়েছিল। সেদিন আমার এটা বুঝতে আর বাকি ছিল না যে আমার দেওর মানুষের রূপে এক সাক্ষাৎ শয়তান। তার পরের দিন আমাকে বাধ্য হয়েই দেওরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। আমার শাশুড়ি জোর করে অনন্তের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। এমনকি আমি যখন বাবা মাকে ফোন করে জানিয়েছিলাম যে দেওর আমার উপর অমানুষিক অত্যাচার করেছে, তখন মা বলেছিলেন আমি যেন সব কিছু সহ্য করে ওই বাড়িতেই থাকি, কারণ ধৈর্য ধরে থাকলে আমি নাকি একদিনের ফল পাব এবং অনন্ত একদিন না একদিন আমাকে মন থেকে ভালোবাসবে। কিন্তু আমি এটাই বুঝে উঠতে পারছিলাম না যে আমি ঠিক কী কারণে ধৈর্য ধরে সব কিছু মুখ বুজে সহ্য করে যাব। আমি তো কোনো অপরাধ করিনি। কিন্তু এই কথাগুলো আমার নিজের বাবা মা বুঝতেই চাইলেন না। আমার বাবা মা সব কিছু জানার পরেও একটাই কথা বলেছিল, যেন আমি সব সহ্য করে ওই বাড়িতেই থেকে যাই। তাই আমি আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমার বাবা মাকে বলা বন্ধ করে দিয়েছিলাম। তাদের বলে আর কোনো লাভ ছিল না, কারণ তারা কেবল নিজেদের স্বার্থ আর সম্মানের কথাই ভেবেছিল। পরের দিন দেওরের সঙ্গে বিয়ে হয়ে যাবার পর আমি যখন ঘরের মধ্যে মুখে ঘোমটা দিয়ে বসেছিলাম, তখন ভয় আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। কারণ আগের রাতের ঘটনায় আমি বুঝে গিয়েছিলাম সে মানুষ নয়, একটা হিংস্র জানোয়ার। আমি জানতাম সে আজ রাতেও আমার সঙ্গে নিশ্চয়ই কোনো অন্যায় করবে। কিছুক্ষণ পর দেওর যখন ঘরের ভেতরে ঢুকল, তখন ভয়ে আমার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। তারপর সে কাছে এসে একটা কড়া হাসি হেসে আমার মুখ থেকে ঘোমটা সরিয়ে দিয়ে আমাকে বিছানার ওপর সজোরে ধাক্কা দিল। যখন সে আমার শরীর থেকে জামাকাপড় খোলার চেষ্টা করল, তখন আমি তার হাত পা ধরে অনুনয় করে বললাম আমাকে যেন সে ছেড়ে দেয়, কারণ আমি তাকে কোনোভাবেই নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। আমি তো শুধু অনিলকেই ভালোবাসতাম। আমার মুখে অনিলের নাম শুনেই সে আমার চুলের মুঠি ধরে গালে সজোরে চড় মারতে শুরু করলো এবং বলল, তুই এখন আমার স্ত্রী, তোর লজ্জা করে না অন্য একজন পুরুষের নাম মুখে আনতে? আমি তখন আর না পেরে তাকে বললাম, সে পরপুরুষ নয়, অনিল আমার স্বামী ছিল,
তার আগে অনিল আপনার দাদা ছিল, তাই সে কোনোদিনই আমাদের কাছে পরপুরুষ হতে পারে না। তখন সে আমাকে বলল, আমার সঙ্গে মুখে মুখে তর্ক করার শাস্তি এবার তুই পাবি। তারপর সে জোর করে একটা হিংস্র পশুর মতো আমার পুরো শরীরে তার দাঁতের চিহ্ন বসিয়ে দিয়েছিল, আমাকে রক্তাক্ত করেছিল। শাশুড়ি আর দেওর মিলে আমার জীবনটাকে একেবারে নরকে পরিণত করেছিল। সারাদিন আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হতো এবং তাদের খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমাকে খেতে দেওয়া হতো। এমনকি শাশুড়ি প্রতিদিন আমাকে একটাই কথা বলে শাসাতেন, আমার ছেলেকে এভাবেই খুশি রাখবি, আমার ছেলেকে সন্তুষ্ট রাখার দায়িত্ব তোর। দেওর তো কোনোদিনই আমাকে তার স্ত্রীর মর্যাদা দেয়নি, সে কেবল নিজের শারীরিক ক্ষুধা মেটানোর জন্যই আমাকে বিয়ে করেছিল। সেদিন রাতে আমি নিজের ঘরে বসে অনিলের ছবি দেখে চোখের জল ফেলছিলাম আর ভাবছিলাম, ভগবান কেন তাকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নিলেন? বিয়ের আগে তো সে সম্পূর্ণ সুস্থ এবং সবল ছিল, তাহলে হঠাৎ করে তার সঙ্গে এমন কি ঘটে গেল? অনিল যেদিন আমাকে দেখতে এসেছিল সেদিন আলাদাভাবে আমার সঙ্গে কথাও বলেছিল এবং আমার হাত ধরে বলেছিল সে নাকি আমাকে ভীষণ পছন্দ করে এবং আমাকে খুব সুখে রাখবে, কোনোদিন কোনো কিছুর অভাব হতে দেবে না। অনিলের সেই কথাগুলো মনে করে আমার চোখ দিয়ে অবিরত অশ্রু ঝরছিল। ঠিক সেই সময় ঘরের দরজা খুলে টলটলে মদ্যপান অবস্থায় দেওর ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তখন সে হাত দিয়ে ইশারা করে আমাকে তার কাছে ডাকল। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম। তখন সে বলল, আমার শরীর থেকে জামাকাপড় খুলে দে। আমি যখন তার শরীর থেকে জামাকাপড় খুলে দিলাম তখন সে আবার আমার উপর জোর জবরদস্তি শুরু করে দিল। আমি যখন তাকে বাধা দিতে গেলাম তখন সে আমার গলা টিপে ধরে বলল, আমাকে কোনো কাজে বাধা দিবি না, বিশেষ করে আমি যখন নিজের শখ পূরণ করব সেই সময়। তারপর সে নিজের প্যান্ট থেকে বেল্ট বের করে বলল, তুই আমাকে বাধা দিবি? এর শাস্তি এবার তোকে পেতেই হবে, আমি প্রতিদিন তোর নাটক দেখি। তারপর সে বেল্ট দিয়ে আমার শরীরে সজোরে আঘাত করতে শুরু করল। আমার উপর মারধর করার পর সে মদ্যপান অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের আঘাতের চিহ্ন দেখে অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম। শরীরের প্রত্যেকটা জায়গায় এমনভাবে আঘাত লেগেছিল যে সেখান থেকে রক্ত বেরিয়ে আসার উপক্রম হয়ে গিয়েছিল। সেই সময় আমি গায়ের জামাকাপড় খুলে নিজের ক্ষতস্থানে নিজেই মলম লাগাচ্ছিলাম। তখন জ্বালা আর যন্ত্রণায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি যখন শাশুড়িকে এই কথাগুলো বলতে যেতাম তখন তিনি আমার কোনো কথাকেই গুরুত্ব দিতেন না। তিনি আমাকে বলতেন, তুই নিশ্চয়ই তোর স্বামীকে খুশি রাখতে পারিস না, যার জন্যই তোর স্বামী তোর উপর মারধর করে। আমার শাশুড়ি নিজে একজন মহিলা হয়েও আমার কষ্টটা বুঝতেন না। তিনি তো প্রত্যেকটা বিষয়ে আমাকেই দোষী সাব্যস্ত করতেন, তার ছেলেকে কিছুই বলতেন না। এইভাবে প্রায় 4 মাস কেটে যাওয়ার পর আমি যখন শাশুড়ি ও দেওরের জন্য রান্নাঘরে চা তৈরি করছিলাম তখন তাদের দুজনের কথোপকথন আমার কানে এলো। তাদের দুজনের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আসলে সেই সময় আমার দেওর শাশুড়িকে বলছিল, মা, তোমার কথা শুনেই তো আমি বৌদিকে বিয়ে করেছিলাম, কারণ এটা আমাদের বাড়ির প্রথা ছিল, তাই আমি তোমার কথা মেনে বৌদিকে বিয়ে করেছি। কিন্তু আমি বৌদিকে কোনোদিনই পছন্দ করতাম না, তাই আমি এবার নিজের পছন্দ মতো একটা কালো মেয়েকে বিয়ে করতে চাই। সেই মুহূর্তে আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে শাশুড়ি নিশ্চয়ই তার ছেলের এই অন্যায় সিদ্ধান্তে রাজি হবেন না। কিন্তু আমি তো শাশুড়ির কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। তিনি তখন দেওরকে বললেন, আমি তো বাধ্য হয়ে ওই অপয়াটার সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র এই প্রথাটা মানতে হবে বলেই, নইলে তো ওই অলক্ষণীকে আমি কবেই এই বাড়ি থেকে বের করে দিতাম। ওই মেয়েটা তো ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই আমার ছেলেকে খেয়ে ফেলেছে। কিন্তু এবার তোর ইচ্ছা মতোই সব কিছু হবে। তোর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে এই বিয়েতে আপত্তি জানাতো, নিজের দাদার বিধবাকে বিয়ে করতে রাজি হতো না। কিন্তু তুই আমার কথা শুনে আমার মানসম্মান রক্ষার জন্য ওই অপয়াটাকে বিয়ে করেছিস, আর এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি। ঠিক আছে, এবার তোর পছন্দ কথা মাথায় রেখেই একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেব। আমার পরিচিত একজন আছেন, তিনি আমাকে ভালো মেয়ের সন্ধান দিতে পারবেন। আগামী 7 দিনের মধ্যেই আমি খোঁজ খবর নেওয়া শুরু করব। শাশুড়ির কথা শুনে দেওর খুশি হলো। তারপর দেওর তার মাকে বলল, আচ্ছা মা, আমার দ্বিতীয় বিয়ের আগে বৌদির কি ব্যবস্থা করা হবে? আমার শাশুড়ি তখন বললেন, ওকেই বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ির ওই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কিভাবে আমার সঙ্গে এমনটা করতে পারেন? কারণ আমি তো কোনোদিনই দেওরের সঙ্গে বিয়ে করতে চাইনি। আমি তো আমার স্বামীর বিধবা হয়েই সারা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম।
কিন্তু শাশুড়ি তো জোর করে দেউরের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন, আর এখন তিনিই বলছেন যে তার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। সেই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। কারণ আমার বাবা মা আমাকে বলেছিলেন আমার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি যেন কোনোদিনও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি না যাই। তাই আমার সঙ্গে যা কিছু ঘটেছিল আমি সব কিছুই মেনে নিয়েছিলাম। কিন্তু এখন তো তারা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছে, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাই 7-8 দিন পর যখন পল্লবী আমাদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে এলো, তখন আমি চেষ্টা করেছিলাম তাকে আমাদের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দেওয়ার, কিন্তু আমি পল্লবীকে কিছুই বলতে পারিনি। পল্লবী হলো সেই মেয়েটি যার সঙ্গে আমার শাশুড়ি তার ছেলের বিয়ে ঠিক করতে চেয়েছিলেন। সেদিন আমার শাশুড়ি আমাদের স্পষ্ট বলে দিয়েছিলেন আমি যেন পল্লবী বা তার বাবা মায়ের সামনে না যাই, কিন্তু তা সত্ত্বেও আমি চা নাস্তা নিয়ে পল্লবীর বাবা মায়ের সামনে গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল যেন চোখ দিয়ে তারা দুজন আমাকে গিলে ফেলবে। আসলে আমি পল্লবীর বাবা মায়ের সামনে এই কারণে গিয়েছিলাম যাতে তারা জানতে পারেন যে আমিও এই বাড়িতে বউ হিসেবেই থাকি। তখন পল্লবীর বাবা মা আমাকে দেখা মাত্রই আমার শাশুড়িকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কি অনিলের বিধবা? আর এই মেয়েটির সঙ্গে কি আপনাদের প্রথা অনুযায়ী আপনার ছোট ছেলে অনন্তের বিয়ে হয়েছে? আমি তো পল্লবীর বাবা মায়ের কথা শুনে আরও বেশি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তারা সব কিছুই জানতেন যে আমার শাশুড়ি দেউরের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। কিন্তু শাশুড়ি পল্লবীর বাবা মায়েকে মিথ্যে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শুধুমাত্র তাদের বাড়ির বহু পুরনো প্রথা, যা বংশ পরম্পরায় চলে আসছে, সেই প্রথা মেনেই আমার সঙ্গে অনন্তের বিয়ে দিয়েছেন। কিন্তু তিনি এই মিথ্যেটাও বলেছিলেন যে অনন্তের সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই। পল্লবীর বাবা মা তো ভেতরের আসল ঘটনা কিছুই জানতেন না, যে দেউর আমাকে মারধর করে আমার উপর জোর জবরদস্তি করত। আমার শাশুড়ি পল্লবীর বাবা মায়েকে মিথ্যে কথা বলেছিলেন যে তারা শুধু প্রথা অনুযায়ী আমার সঙ্গে বিয়ে দিয়েছেন, যাতে আমি সদবা হয়ে থাকতে পারি। তার মানে আমার শাশুড়ি সবকিছু জেনে শুনেও যে তার ছেলে একটা শয়তান, তা সত্ত্বেও আরেকটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করতে চলেছিলেন। যেদিন পল্লবীর বাবা মা ও পল্লবী আমাদের বাড়িতে বিয়ের দিন চূড়ান্ত করার জন্য এসেছিলেন, সেদিন আমি ভেবেছিলাম পল্লবীর হাতে লুকিয়ে একটা চিঠি ধরিয়ে দেব। সেই চিঠিতে আমি আমার দেউর ও শাশুড়ির ব্যাপারে সমস্ত সত্যি কথা লিখে দিয়েছিলাম। তারা কিভাবে আমার ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে। তারপর পল্লবী যখন শৌচাগারে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল, তখন আমি সুযোগ বুঝে পল্লবীকে চোখের ইশারায় বলেছিলাম যে আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই। তখন পল্লবী আমাকে বলো, বৌদি, তুমি আমাকে লুকিয়ে চোখের ইশারায় কিছু বলছিলে কেন? তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি কিছু বলতে যাব, ঠিক সেই মুহূর্তে দেউর আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, বৌদি, তোমার পল্লবীর সঙ্গে কি দরকার? ওই শয়তানকে দেখা মাত্রই ভয়ে আমি আমার ডান হাতটা পেছনে লুকিয়ে ফেলেছিলাম, কারণ ওই হাতেই পল্লবীকে দেওয়ার জন্য চিঠিটা রাখা ছিল। দেউর যখন বুঝতে পারলো যে আমার হাতে কিছু একটা আছে, তখন সে পল্লবীকে বলল, পল্লবী, তুমি তো শৌচাগারে যাবে তাই না? তাহলে তুমি এখন যাও। তখন পল্লবী আমার দেউরকে জিজ্ঞেস করলো, আপনাদের শৌচাগারটা কোন দিকে? তখন আমার দেউর বলল, সিঁড়ি দিয়ে ওপসে উঠে ডান দিকে ঘুরলেই পেয়ে যাবে। তারপর পল্লবী যখন শৌচাগারের দিকে চলে গেল, তখন ওই শয়তান আমার গলা টিপা ধরে বলল, তোর সাহস হয় কি করে পল্লবীর সঙ্গে কথা বলার? তোকে আগেই বলে দেওয়া হয়েছিল যে তুই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবি, তুই লোকজনের সামনে আসবি না। এরপর দেউর আমার হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে খুলে দেখলো আমি সেই চিঠির মধ্যে তাদের দুজনের ব্যাপারে সব কিছু লিখে রেখেছিলাম। তখন সে চিঠিটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল এবং আমার গলা টিপে ধরে বলল, এরপরে যদি পল্লবী মা তার বাবা মায়েকে কিছু বলার চেষ্টা করিস, তাহলে তোকে মেরে মাটির নিচে পুঁতে ফেলবো। তারপর আমি প্রচণ্ড ভয় পেয়ে নিজের ঘরের ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। অনিলের ছবিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদলাম। আমি মনে মনে ঠিক করলাম আমার সঙ্গে যা হয়েছে তা আমি পল্লবীর সঙ্গে কোনোভাবেই হতে দেব না, কারণ পল্লবীকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম সে আমার মতোই খুব সরল সোজা একটা মেয়ে। এরপর তারা বিয়ের দিন পাকা করে ফেলল। তার আগে তারা আশীর্বাদের দিন ঠিক করলো, আর ঠিক 5 দিন পরেই আশীর্বাদের দিন ধার্য করা হলো। 5 দিন পর যখন পল্লবী তার বাবা মায়ের সঙ্গে আবার আমাদের বাড়িতে এলো, সেদিন আমি নিজের ঘরেই বন্দি ছিলাম। আমার শাশুড়ি ও দেউর আমাকে হুমকি দিয়েছিল আমি যদি কোনো রকম গন্ডগোল করার চেষ্টা করি, তাহলে তারা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তাই সেদিন আমি ঘরের মধ্যে চুপচাপ বসেছিলাম, কারণ আমার আর কিছুই করার ছিল না। নিচে সবাই হাসি ঠাট্টা মজায় মেতেছিল, আর আমি ঘরে বসে অনিলের কথা মনে করে কাঁদছিলাম। ঘন্টা 2 পর হঠাৎ করে পাশের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ যেন সাহায্যের জন্য আর্তনাদ করছে। আমার সেই মুহূর্তে মনে হলো এটা যেন পল্লবীর চিৎকারের আওয়াজ। আমি আর ঘরে বসে থাকতে না পেরে বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি যখন ঘর থেকে বেরোলাম, তখন স্পষ্টভাবে পল্লবীর চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কিন্তু পল্লবী কেন এভাবে চিৎকার করছে? আমি আর দেরি না করে তাড়াতাড়ি পাশের ঘরের দিকে এগিয়ে গেলাম। তারপর পাশের ঘরের দরজা খুলতেই আমার পায়ের তলা সরে গেল,
কারণ দরজা খুলতেই আমি দেখলাম পল্লবীর গায়ের ওড়নাটা মেঝেতে পড়ে আছে এবং আমার দেউর পল্লবীকে একটা দেওয়ালের সঙ্গে চেপে ধরে তার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে। পল্লবী নিজেকে আমার দেউরের হাত থেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। পল্লবী যখন চিৎকার করতে শুরু করেছিল তখন আমার দেউর তার একটা হাতে পল্লবীর মুখটা চেপে ধরেছিল আর পল্লবীকে বলছিল, এত নাটক করার কি আছে? কিছুদিন পরেই তো তুমি আমার হয়ে যাবে, তাহলে আজকেই আমার সঙ্গে সম্পর্ক করতে তোমার অসুবিধা কোথায়? বিয়ের আগে একটু যাচাই করেই দেখা যাক না তোমার কুমারীর তর্টটা আছে কিনা। তার এই অসভ্যতা দেখার পর ও তার নোংরা কথা শোনার পর আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওই শয়তানকে পল্লবীর সঙ্গে এত অসভ্যতা করতে দেখে আমি নিজের পায়ের চটি খুলে তার মাথায় মারতে শুরু করলাম। পল্লবীর সঙ্গে যখন আমি এই অন্যায় হতে দেখলাম তখন আমি নিজেকে আটকে রাখতে পারিনি এবং মনে মনে ঠিক করে নিয়েছিলাম যেভাবেই হোক এই মেয়েটাকে আমার দেউরের হাত থেকে রক্ষা করতেই হবে। পল্লবীও তখন বুঝে গিয়েছিল যে আমার দেউর একজন অসভ্য লোক, যে মেয়েদেরকে হাতের পুতুল মনে করে। আমি যখন তাকে চটি খুলে মারতে শুরু করলাম তখন দেউর পল্লবীকে জোরে ধাক্কা মেরে দিয়ে আমার গলা টিপে ধরে বলল, তোর সাহস হয় কি করে তুই আমাকে মারবি? সে যখন আমার গলা টিপে আমাকে আঘাত করতে শুরু করলো তখন পল্লবী সবকিছু দেখে একটা কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল, কারণ সে হয়তো কল্পনাও করতে পারেনি যে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা এতটা হিংস্র হতে পারে। তারপর দেউর যখন আমার গলা টিপে ধরে বলল, আজ তোকেও সেখানে পাঠিয়ে দেবো যেখানে আমার দাদাকে পাঠিয়েছি। দেউরের মুখ থেকে সেই কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে আমার দেউর কি আমার স্বামীকে খুন করেছিল? দেউর তখন বলল, হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, হ্যাঁ আমি নিজের দাদাকে হত্যা করেছি। সেদিন আমার দাদা যখন ফুলসজ্জার রাতে তোর ঘরে যাচ্ছিল তোর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, তখন আমি দাদাকে এক গ্লাস দুধ দিয়েছিলাম আর ওই দুধের মধ্যে একটা ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যেটা দাদা জানতো না। আর সে যখন দুধটা খাওয়ার পর তোর ঘরে যায় তখন দাদার বুকে ব্যথা শুরু হয়ে যায় আর সেই ব্যথা সহ্য না করতে পেরে হার্ট অ্যাটাকে মারা যায়। আমি দাদাকে এই জন্যই মেরেছি কারণ আমার মা তো সবসময় দাদাকেই বেশি ভালোবাসতো আর দাদার নামে সবসময় প্রশংসা করত। দাদা পড়াশোনায় ভালো ছিল তাই দাদাকে বাইরে পড়াশোনা করতে পাঠিয়েছিল, আর আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না তাই মা আমাকে চাষবাসের কাজে লাগিয়ে দিয়েছিল। আমার মনে একটা গভীর হিংসা ছিল যে দাদা সবসময় ভালো জিনিসগুলোই পায়, এমনকি গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে তুই, দাদা তোকেই বিয়ে করেছিল। প্রত্যেকটা ভালো জিনিস আমার দাদা পেয়ে যেত, আর ছোটবেলা থেকেই দাদার ব্যবহার করা জিনিস আমাকে ব্যবহার করতে হতো। প্রথমবার যখন তোকে দেখতে গেছিলাম দাদার জন্য, সেদিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম ফুলসজ্জার রাত তো আমিই তোর সঙ্গে কাটাবো। কিন্তু দাদার মৃত্যুর পর তোকে বিয়ে করে যখন তোর সঙ্গে আমার মন ভরে গেল, তারপরেই আমি পল্লবীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম।